জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 28 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন প্রাপ্ত 3 জন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরুবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূষী ভূষণ রায়চৌধুরী মাধব। এর আগে দুপুর 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া হয়। প্যানেলের অপর 2 সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিকে আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে অসন্তুষ্ট তার বাবা, মা ও পরিবারের সদস্যরা। তারা জানান, অনেকেই পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 থেকে 8 জন অপরাধীর ফাঁসির প্রত্যাশা ছিল তাদের। সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় সেজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। যাবজ্জীবন কারাদণ্ড দিতে এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর কমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করো যে ঘর দিল ছান্দার বাড়া। 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে রংপুরে বাবনপুরে শহীদ আবু সাইদের বাড়িতে আছে সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাচ্ছি তার কাছে। মাহমুদুল, আবু সাইদের রায় নিয়ে তার পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার বিষয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যে দীর্ঘ সময় যে বিচারিক কার্যক্রম শেষে যে মামলার শহীদ আবু সাইদ হত্যা মামলার যে রায় সেটি প্রদান করেছে আদালত, এবং সেই রায়ের পরবর্তীতে আমরা দেখেছি যে দুপুরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে যারা বিশেষ করে বাবা মা রয়েছে বাড়িতে, তাদের সাথে কথা বলেছি। সেখানে কিন্তু গণমাধ্যমে বলেছেন যে তারা কিন্তু এই রায়ে একেবারে অসন্তুষ্ট। যারা যতটা অপরাধ করেছে তাদের যেভাবে আসলে এই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা, যেভাবে রায় হবার কথা, সেটি কিন্তু হয়নি। এই কারণে কিন্তু তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমার সাথে রয়েছে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে দুপুরে যখন আপনার এই ছেলে হত্যার রায় হলো তখন কিন্তু আপনি বলছেন যে এই রায়কে আসলে আপনি অসন্তুষ্ট। কি কারণে অসন্তুষ্ট হয়েছেন? অপরাধী যারা তাদের ঘেরে এড়া পড়ে গেছে, তো যারা অপরাধী তাদের ঘেরে নির্দিষ্ট বিচার হওয়া উচিত। মাত্র 2 জনের ফাঁসি কার্যক্রম হয়েছে, ওতে আমি অসন্তুষ্ট। কেমন বিচার প্রত্যাশা করেছিলেন এই রায়টাকে? কেমন রায় মানে আপনি চাইছিলেন যে কেমন রায় একটু জানতে চাই। আমি জানি যে আমার ছেলে তো কোনো অস্ত্র নিয়ে যায় নাই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের যারা হুকুমদাতা, তাদের সাথে যারা জড়িত, তাদের কঠোর বিচার হওয়া উচিত, আমার এটা প্রত্যাশা। সরকারের মানে এই বিচারের রায় নিয়ে কোনো কিছু বলবেন, মানে কোনো মানে দ্বারস্থ হবেন কিনা বা কি প্রত্যাশা করবেন? সরকারের কাছে আমার এই দাবি যে এটা কঠোরভাবে বিচার করা হোক। আমরা একটু কথা বলতে যাব যে আসলে এই জুলাই আন্দোলনের একজন অগ্রনায়ক মাসুম বিল্লাহর সাথে, যে এই রায় তো হলো এবং কেমন প্রত্যাশা ছিল এই রায়? শহীদ আবু সাইদের হত্যা মামলার যে রায়টা, আমরা এই রায়টাতে আরও আশা করেছিলাম যে ভালো রায় হবে, কিন্তু আমরা সেই রায়টা, কাঙ্ক্ষিত রায়টা পাইনি। এত বড় একটা মামলা যা আবু সাইদ হত্যার মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থানটা কিন্তু সংগঠিত হয়েছিল, সেই জায়গা থেকে 30 জন আসামির মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এটাই আমরা খুবই হতাশ হয়েছি। আমরা আশা করব এই রায়টাকে পুনর্বিবেচনা করে যারা নির্দেশদাতা ছিল, যারা হুকুমদাতা ছিল, তাদেরও যাতে মৃত্যুদণ্ড দেয়া হয়।
জি, আমরা আরেকটু কথা বলতে চাই যে এই শহীদ আবু সাঈদ হত্যা মামলার যে সাক্ষী রয়েছেন রুহুল আমিন, তিনিও কিন্তু আসলে শহীদ আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে ছিলেন। আমরা একটু কথা বলতে চাই, আপনি কিন্তু গণমাধ্যমে বললেন যে আসলে এই রায়ে অসন্তুষ্ট পরিবারের সাথে আপনিও একতা ঘোষণা করেছেন। আসলে এই রায়টা কেমন প্রত্যাশা ছিল আপনার? আসলে খুবই আজকে যে রায় হলো, আমরা তো সকাল থেকে একটা প্রত্যাশা নিয়েই বাসায় ছিলাম যে হয়তোবা রায়টা একটা ভালো রায় শুনতে পাবো। আসলে বিষয়টা হচ্ছে যে একজন কনস্টেবল এবং একজন এএসআই এর মানে মৃত্যুদণ্ড দিয়েই একটা মানে পার পেয়ে গেল। আসলে এই এএসআই কনস্টেবলেরও তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হুকুম দিয়েছিল, আদেশ করেছিল, তাদেরকে যে যাবজ্জীবন দিল এবং বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়েছে। আসলে এটা খুবই দুঃখজনক। আমরা আশা করছিলাম যে আরও যারা আছে এই ফাঁসির সংখ্যাটা আরও বৃদ্ধি পেত। তো এটা খুবই দুঃখজনক, শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা রায় আমরা আর কি দেখতে পেলাম। যেমনটা শুনছিলেন সাবরিনা, যেটি বলছিলেন যে আসলে এই শহীদ আবু সাঈদের বাবা যেটি বলছিলেন যে এই রায়ে তিনি অসন্তুষ্ট জানিয়েছেন এবং তিনি যেটি বলতে চেয়েছেন যে তিনি যে সরকার প্রধান রয়েছে তার কাছে হয়তোবা এটি নিয়ে নালিশ করবেন যে এটি পূর্ণ বিবেচনা করা যায় কিনা। শহীদ আবু সাঈদের সহযোদ্ধারাও একই কথা বলছেন এবং বিশেষ করে এই শহীদ আবু সাঈদ হত্যা মামলার যে সাক্ষী রুহুল আমিন, তিনি কিন্তু বলছেন যে আসলে এই রায়টি যেটি হবার কথা ছিল, যারা বিশেষ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছিলেন এবং যারা এই ঘটনার বিশেষ করে যারা হুকুমদাতা ছিলেন তাদেরকে যেভাবে শাস্তির আওতায় নিয়ে আসার কথা ছিল, যেভাবে রায়টার প্রত্যাশা করেছিলেন, সেই কাঙ্ক্ষিত রায়টি হয়নি, সেটি কিন্তু পূর্ণ বিবেচনার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। তবে আমরা জানি যে এই শহীদ আবু সাঈদ হত্যা মামলা 30 জন আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন এবং বাকি 25 জনের কিন্তু বিভিন্ন মেয়াদে যে সাজা, সেটি কিন্তু আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই রায়টি ঘোষণা করেছেন। তবে এর পরবর্তীতে আসলে কেমন প্রত্যাশা, এবং তারা যেটি বলছেন যে সারা দেশের মানুষ মুখিয়েছিল যে এই রায়টি একটি কাঙ্ক্ষিত রায় হবে এবং জনগণের রায় হবে, সেই প্রত্যাশা কিন্তু ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের এবং বিশেষ করে শিক্ষার্থী এবং শহীদ আবু সাঈদের যোদ্ধাদের। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের আঙ্গিনা থেকে আজকের রায়কে ঘিরে, শহীদ আবু সাঈদ হত্যার মামলার রায়কে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিনের এ রায় ঘোষণা করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব 2 তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এই ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান। জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্বে পাশ হয়েছে 12টি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ বিল ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 রহিতকরণ করে 2009 সালের আইন পুনঃপ্রচলন করে আনা হয়েছে বিলটি। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল 2018 এর সংশোধনী পাশের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বাদ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এখন সাধারণভাবে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নামে পরিচিত হবে। অপরদিকে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 এর সংশোধনীও জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। সকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে 12তম দিনের অধিবেশন শুরু হয়। 60টা বিল আমাদের অর্ডিন্যান্স পাস হয়েছে, 60টা, মানে আমাদের বিল পাস হয়েছে কম, বাট এক একটা বিলের মধ্যে 3-4টা অর্ডিন্যান্স আছে, সে কারণে আমাকে 60টা অর্ডিন্যান্সের মতো পাস হয়েছে আজকে এখন পর্যন্ত। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হলো খায়রুল হক। খায়রুল হক সেই কাজটা করেছে বিচার বিভাগে বসেই স্বাধীনতা ভোগ করে। কাজেই সেই রকম আরেকজন খায়রুল হক জন্মগ্রহণ না করে, আরেকজন মানিক জন্মগ্রহণ না করে, আরেকজন এনায়েতুর রহিম জন্মগ্রহণ না করে এবং বিচার বিভাগ রিয়েলি তার পথে চলতে পারে, সেই কার্যক্রমটাই মূলত আমরা আজকে করেছি এবং সেটাই করেছি। বিরোধী দলের বন্ধুরা তারা হয়তো বুঝতে পারে নাই, অথবা যদি তারা সঠিক বুঝতে পারে নাই বলেই তারা হয়তো কিছুটা বিরোধিতা করেছে। বিরোধিতা করাটা ভালো এবং আমরা পরিষ্কার করার চেষ্টা করি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্বের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশন চলছে সেই অধিবেশনের 12তম দিন আজকে চলছে এবং এই অধিবেশনটিতে কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে 133টি অধ্যাদেশ নির্ধারণ করা হয়েছিল, সেই 33টি অধ্যাদেশকে আইন আকারে রূপান্তর করার জন্য সংসদে একের পর এক বিল উপস্থাপন করা হচ্ছে এবং সেটি সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে সেটি পাশ করা হচ্ছে। আজকেও কিন্তু ঠিক তেমন 12টি
আইন পাশ করা হয়েছে। আপনি যেমন দুই চারটি আইনের কথা বলেছেন, আমি বাকি বিস্তারিত বিষয়গুলো আপনাকে তুলে ধরছি। অর্থাৎ যে আইনগুলো আজকে পাশ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল 2026 এবং বঙ্গবন্ধু ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন 2026, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন 2026 এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2026, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026 এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026। এছাড়া বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়েছে এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2026, যেটি আগে যেটি নারী সদস্যরা ছিল 3টি ওয়ার্ডে একজন করে নারী সদস্য ছিল, সেই 3 জন নারী সদস্যদের সেই সংশোধনীটি এখানে আনা হয়েছে। নারীদের ক্ষেত্রে সেখানে মহিলার ক্ষেত্রে নারী বিষয়টি স্থলাভিষিক্ত করা হয়েছে। এছাড়া আরেকটি বিল পাশ করা হয়েছে যেটি জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ পুনঃপ্রচলন বিল 2026। এই বিলটি উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয় বিরোধী দলের সংসদ সদস্য এবং এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানও। এবং এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেওয়ার পর আইনমন্ত্রী তার ব্যাখ্যা দেন যে কী কারণে এই আইনটি পাশ করা হবে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে আমি বলে রাখি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রোহিতকরণ যে বিলটি, সেই বিলটি উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি আপত্তি জানান এবং এটি নিয়ে বিশদ আলোচনা করেন। তার প্রতি উত্তরে কিন্তু আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এই বিষয়ে তার ব্যাখ্যা দিয়েছেন কেন এই আইনটি পাশ করা প্রয়োজন। আজকে টোটাল যে 12টি বিল পাশ করা হয়েছে, এই 12টি বিল আরও বেশ কয়েকটি বিল আজকে উপস্থাপন করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সকালের যে সেশন শুরু হয়েছে, সেই সকালের সেশনে 12টি বিল পাশ করা হয়েছে। বিকেলের সেশন আবার শুরু হবে দুপুর 3:30টায়, 3:30টায় শুরু হয়ে সেটি চলবে রাত 8:30 পর্যন্ত। এর মধ্যে আরও বেশ কিছু বিল পাশ করা হবে, কারণ 133টি যে অধ্যাদেশ ছিল সেই 133টি অধ্যাদেশ আগামী শনিবারের মধ্যেই সেটি বিল আকারে পাশ করতে হবে। যেহেতু এই অধিবেশনে এগুলো বিল আকারে পাশ করতে হবে, সেহেতু আগামীকাল যে শুক্রবার, সেই শুক্রবার দিনেও জাতীয় সংসদের অধিবেশন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকালও 2 সেশনেই জাতীয় সংসদে অধিবেশন চলবে এবং সেই সেশনে বাকি যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো আইন আকারে প্রকাশ করা হবে এবং সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে সেটি আইন আকারে প্রকাশ করা হবে। সাবরিনা, বিকেলের সেশনে আসলে কোন কোন আইনগুলো পাশ হয় সেটি আমরা আইন পাশের পর আসলে সংসদ অধিবেশনের পর আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সংসদের অধিবেশন শেষ না হয় এবং বিলগুলো পাশ না হয়। সাবরিনা, এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে তথ্য। আমরা যখন বিলগুলো পাশ হবে তখনই আবার আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আগামী শনিবার থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে, রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। এটি শুধু মহানগর বা মেট্রোপলিটন এলাকায় হবে, সারা দেশে নয়। শনিবার স্কুলে এসে ফিজিক্যালি প্রেজেন্সে ক্লাস হবে, সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অনলাইন, আর ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। এটি আমরা আপাতত সকলে সম্মতি নিয়ে আমরা এটা ঘোষণা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল 7:30টা থেকে শুরু হয়ে বিকাল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 150টি ভোট কেন্দ্র ও তার আশপাশের এলাকায় 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
250 সেনাবাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। এছাড়াও 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আসনটিতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, সুষ্ঠু, সুন্দর। ভোটারেরা আসছে, মেয়ে মানুষ, পুরুষ মানুষ যারা ভোটার তারা আসছে, তারা ভোট দিচ্ছে। বগুড়ার যদিও এই আসনের ভোটার, ঢাকা থেকে আসছি ভোট দেওয়ার উদ্দেশ্যেই, এবং ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে খারাপ মনে হচ্ছে না, ভালোই উপস্থিতি এবং পরিবেশও ভালো আমার কাছে মনে হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। এখানে মানে এত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে যেটা মানে বলার অপেক্ষা রাখে না। সকাল থেকে খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বগুড়া সিটি স্কুল কেন্দ্রে। ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক। ইনশাল্লাহ ভোটের পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ যা বলা যাবে না। বগুড়ায় ভোট গ্রহণে আরও তথ্য জানাচ্ছেন ব্যুরো চিফ লতিফুল করিম। বগুড়া 6 সদর সংসদীয় আসনের ভোট গ্রহণ আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া সদর উপজেলা ফাপর ইউনিয়নের কৈচর মাদ্রাসা কেন্দ্রে। এই মাদ্রাসা কেন্দ্রে যে পরিবেশ দেখছি শান্তিপূর্ণ। আমি এই বিষয়ে এখন এই সার্বিক পরিস্থিতি, যে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানতে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে আমরা একটু জানতে চাইব যে এখানকার পরিবেশটা কেমন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 41 বগুড়া 6 আসনের যে উপনির্বাচন শূন্য আসনে, এটাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে কৈচর, এটা 90 নম্বর কেন্দ্র আমাদের কৈচর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। এই কেন্দ্রে সকাল 7:30 থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার জানালেন যে ভোটের পরিস্থিতি কেমন, ভোটার আছে। আমি এই বিষয়ে জানতে চাবো এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাধারণ ভোটার হিসেবে তার এখানকার পরিস্থিতিটা জানাবেন আর কি। আমি সকাল 10টায় এখানে কেন্দ্রে এসেছি। আসার পরে দেখতে পাচ্ছি যে লোকজনের উপস্থিতি একেবারেই কম। আর ইতিমধ্যে জানতে পারলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে 8% ভোট কাস্ট হয়েছে। বিগত নির্বাচন যে আমাদের অনুষ্ঠিত হলো 12 তারিখে, সেই তুলনায় এখানে উৎসবমুখর পরিবেশটা নাই এবং একেবারেই ভোটারদের অনুপস্থিতি দেখতে পাচ্ছি। আর আমিও ভোট দিতে আসছি, এখনও ভোট দেই নাই, স্লিপ নিলাম, যাব। আর পরিবেশ যেটা যে শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি, কিন্তু একেবারে নীরব, নিস্তব্ধ। ধন্যবাদ। তো যা হোক, আপনি জানলেন যে এখানকার ভোটের সার্বিক পরিস্থিতি, এখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি এই ছিল। পরবর্তী লাইভে জানিয়ে দিব যদি কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আসে। ধন্যবাদ আপনাকে। এদিকে শেরপুর 3 আসনেও সাধারণ নির্বাচনে ভোট চলছে। সকাল থেকে শ্রীবর্দী ও ঝিনাইগাতীর 2টি উপজেলার 128টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর 3 আসন। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচনে বিএনপি ও জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। নির্বাচনী এলাকা 2টি উপজেলা সীমান্তবর্তী সিঙ্গাবরুণা, রানীশিমুল, নলকুড়া, ধানশাইল ও কাংশা ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসনটিতে 128টি ভোট কেন্দ্র রয়েছে। শ্রীবর্দী উপজেলায় 2,52,604 জন ভোটার, ঝিনাইগাতী উপজেলায় 1,52,604 জন ভোটার রয়েছেন। মামলায় দিলে খুব ভালোই, আমার খুশি, আমার ভোট আমি যাকে মনে তাকে দেবো। খুব শান্তিশিষ্টভাবে ভোট হয়েছে। বিগত আমরা এইভাবে ভোট দিতে পারি নাই, এবার আমরা খুব সুন্দরভাবে যার জীবন চাইতেছে সেখানে ভোট দিচ্ছে। তো আনন্দ লাগতেছে, এত পরিবেশ ভালো লাগতেছে আমাদের ভোটটা দিয়ে, মানে সবাই নিরিবিলি যার যিনি মনে চায় সেখানে ভোট দিতে পারতেছে। আইন শৃঙ্খলা ভালো আছে, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। ভোট সুষ্ঠু হয়েছে, ভালো লাগছে, ভোট দিয়ে আসলাম। সবাই সুস্থভাবে ভোট দিতে পারতাছি, আমাদের এখানে কোনো ঝামেলা নাই। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপও কামনা করেছে দলটি। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসব অভিযোগ তুলে ধরেন। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। পুলিশকে, সেনাবাহিনীকে, রিটার্নিং অফিসারকে, আমাদের নেতৃবৃন্দ, নির্বাচনী দায়িত্বে যারা আছেন তারা বারবার রিকোয়েস্ট করার পরেও কোনো প্রতিকার হয়নি। সেখানে
বিএনপি প্রার্থীর পক্ষ থেকে নিযুক্ত পেটোয়া বাহিনী কেন্দ্রে কেন্দ্রে তারা হামলা করছে, মহিলাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, তাদেরকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে। মনে হচ্ছে প্রশাসন অসহায়, কোন এক জায়গা থেকে নির্দেশিত হয়ে তারা যেন এখন আন্ডান, তাদের কিছু যেন করার নেই। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইলেকশন দেখাতে চাইতেছি। সকালে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই নির্বাচনটিও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি। এবং ইনশাল্লাহ একদম সুন্দরভাবে, একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, ওনারা যা রিপোর্ট দিয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক আছে, মানুষ নির্বিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। আপনারা জানেন, বাই ইলেকশনে একটু সাধারণত একটু টেন্ডেন্সি থাকে, ভোটারের টার্ন আউট কম হয়, তারপরে দেখা যাক যা হয় আপনারা দেখতে পাবেন। তো মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে শেরপুর থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আলম। যুক্ত হচ্ছে তার সাথে। শামীম, শেরপুর 3 আসনে উপনির্বাচনে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন? ঝিনাইগাতি উপজেলায় বাঁকাকুড়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে ক্ষুদ্র নিকুষ্টি বেশিরভাগ ভোটার এখানে ভোটার। আর ঝিনাইগাতি এবং শ্রীপতি যে 17টা ইউনিয়ন এবং 128টি ভোট কেন্দ্র, এই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। দুই একটা কোনো ঘটনা ঘটলেও এখন ওইরকম কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। আমি এখানে প্রিজাইডিং অফিসার আর তার সাথে নির্বাচনের বিষয়ে সার্বিক কথা বলবো। জি আসসালামু আলাইকুম। আমি প্রিসাইডিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, বাঁকাকুড়া উচ্চ বিদ্যালয়। এখানে মোট ভোটার হলো 4280, পুরুষ ভোটার হলো 2087 আর মহিলা ভোটার হলো 2192 এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার আছে, মোট 4280। এখানে সকাল 7:30 ভোট গ্রহণ শুরু করি এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুন্দর মতো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলতেছে। আর এখন পর্যন্ত আমাদের ভোট কাস্টিং হয়েছে আর 1853, কাস্টিংয়ের হার হলো 43.29%। কেন্দ্র সুন্দর আছে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই কোথাও। হ্যাঁ, এখানে ওইরকম কোনো ঘটনা নয়। তবে এখানে যে জামাতি ইসলামের প্রার্থী যে মাসুদুর রহমান, উনি কিছুক্ষণ আগে ভোট কারচুপির অভিযোগ এনে এবং কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়, সব অভিযোগ নিয়ে এসে ভোট বর্জন করেছেন, নির্বাচন বর্জন করেছেন। এই ছিল আমার কাছে চিরিবুদ্দি এবং ঝিনাইগাতির সর্বশেষ। শামীম, আপনাকে ধন্যবাদ। শেরপুর থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীম। এবারে পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে। সকাল 8:37 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে শাহ আলমের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম 1 এপ্রিল আমিরাতের ফুজাইরাস্ত দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল 6টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন। ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্মূল্যায়ন এবং গণমাধ্যমে বিজ্ঞাপনের নামে সমষ্টিগত প্রচারণা নিরসনে কাজ করছে সরকার, এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমিক প্রাসঙ্গিকতার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। নির্যাতিত সাংবাদিকদের হত্যা, গুম ও খুনের ঘটনাগুলো নিয়েও কাজ করছে সরকার বলে জানান তিনি। এ সময় মিডিয়ার আমলাতান্ত্রিক প্রভাব থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক সমস্যা নিরসনের দাবি জানান আলোচকরা। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কি করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি।
নিউজ।